এই হচ্ছে টাকা ফেরত পেলাম, ট্যাক্স দেওয়া টাকা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও যদি থাইল্যান্ড থেকে দামি কোনো কিছু কেনেন, সেটা ঘড়ি হতে পারে, জুয়েলারি হতে পারে, তারপরে হচ্ছে ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, ম্যাকবুক হতে পারে, সেগুলো আপনারা চাইলে কিন্তু ভ্যাট রিফান্ডের ক্লেম করতে পারবেন। বাংলাদেশ গুড, আই নো গুড। ওয়েলকাম জানাচ্ছি ইউক্রেনের মোস্ট ফেমাস এয়ারলাইন্স স্কাই আপ এয়ারলাইন্সের মাধ্যমে আমার ব্যাংকক থেকে ঢাকা ভ্রমণের ভ্রমণ ব্লগে। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম ব্যাংকক। সো গতকাল সারাদিনই আমি ব্যাংককে ছিলাম, হচ্ছে ক্র্যাবি থেকে আসার পরে, কিন্তু আপনাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে গতকালকে প্রচুর ক্লান্ত ছিলাম দীর্ঘ একটা জার্নি করার পর। আর আজকে হচ্ছে আমি ব্যাংকক থেকে বাংলাদেশে চলে যাব ঢাকায়, আর এখন এই মুহূর্তে আমি আমার হোটেলে আছি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ব্যাংকক থেকে ঢাকা যাবার গল্পটা। সো আজকের গল্পে আমি খুব বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাবো বেশি, এবং সব জায়গায় চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে দিতে, যাতে করে আপনারা যখন ব্যাংকক থেকে ঢাকা যাবেন তখন আপনাদের যেন কাজে আসে। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। হোটেলের নিচে দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে একটা গ্র্যাব কল করবো, গ্র্যাব কল করে এয়ারপোর্টে চলে যাব। ব্যাংককে আমি সুকুমভিতে আছি, আর সুকুমভিত থেকে হচ্ছে এয়ারপোর্ট যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট বা 1 ঘন্টা। যদি রাস্তায় জ্যাম বেশি থাকে আরও বেশি সময় লাগতে পারে। সুতরাং আপনারা অন্ততপক্ষে এয়ারপোর্টে থাকা অবস্থায় 3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হবেন, যাতে করে আপনাদের এয়ারপোর্টে কোনো কিছু আসলে ঝামেলা বাঁধলেও আপনারা সব কিছু ঠিকঠাক করতে পারেন। বাংলাদেশ গুড, বাংলাদেশ গুড, বাংলাদেশ গুড, আই নো গুড, ওকে, ইউ আর ওয়েলকাম ইন বাংলাদেশ, বাংলাদেশ গুড না। ওকে, উনি বলছে বাংলাদেশ খুব ভালো, থাইল্যান্ড ভালো না। তো যাই হোক, আমরা অলরেডি উঠে গেছি একটা ক্যাবে। তো প্রথমে গ্র্যাব করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে সামনে যেটা আছে সেটাই নিয়ে নিই, কারণ হচ্ছে গ্র্যাব থেকে গাড়ি আবার আসে পিক আপ করবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর বিশেষ করে ব্যাংকক থেকে যদি আপনি পিক করেন আর কি গ্র্যাব, কারণ হচ্ছে ব্যাংককে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, আর সেজন্য এই জ্যামকে অ্যাভয়েড করতে হলে আপনি যদি মানে ইনস্ট্যান্ট কোথাও যেতে চান, তাহলে সেক্ষেত্রে গ্র্যাবের ভাড়াটা প্রথমে দেখে নিতে পারেন, তারপরে হচ্ছে আপনি ড্রাইভারের সাথে কথা বলতে পারেন। যেমন আমি গ্র্যাবে দেখলাম 500 বাতের মতো আর কি চেয়েছে, আর ওনার সাথে আমি কথা বলে একটু দরাদরি করে 400 বাতে আমি আমার যে সুকুমভিত আছে, সুকুমভিতের হোটেল, সেই হোটেল থেকে আমি হচ্ছে যাচ্ছি। সুকুমভিত 11-এ আমি ছিলাম, সো 11-এ এখানে আমার হোটেল থেকে আমি এয়ারপোর্টে এখন যাচ্ছি। সো হোপফুলি জামটাম মিলিয়ে সব মিলিয়ে আমার এখন হচ্ছে ঘড়িতে 9টা 13 বাজে সকাল, আর হচ্ছে সম্ভবত আমি 10টার মধ্যে অথবা 1 ঘন্টার সময়ের মধ্যে আমি পৌঁছে যাব এয়ারপোর্টে। সো লেটস গো। ব্যাংককে এসে একটা জিনিস আপনাদের সাথে আমি আমার সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সপিরিয়েন্স হিসেবে শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে ব্যাংককে কখনোই, শুধু ব্যাংকক নয়, পুরো থাইল্যান্ডের যে ভ্রমণটা আমার ছিল, এই পুরো থাইল্যান্ড ভ্রমণে কখনোই আমার কিন্তু আনসেফ ফিল হয়নি। যেখানে গিয়েছি নিজেকে সেফ ফিল হয়েছে। খুবই দুর্দান্ত রকমের এক্সপিরিয়েন্স ছিল এটা আমার। বাই দ্য ওয়ে, এয়ারপোর্ট যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনারা যদি এরকম ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের যে কোনো দেশে ঘুরতে যেতে চান, তাহলে আমার বন্ধু আছে একজন, মোহাম্মদ সানাউল্লাহ, যার মাধ্যমে আমি সবসময় আমার ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং এগুলো করে থাকি। আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনি কীভাবে ভিসা প্রসেসিং করেন, এয়ার টিকেটিং কীভাবে করেন, এগুলো যদি আপনারা মানে আমাদেরকে একটু বলতেন। সো সানাউল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে দেয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, আমি দিয়ে দিব, আর হচ্ছে আমার স্ক্রিনেও আমি উঠিয়ে দিব, যে আপনারা যাতে কন্ট্যাক্ট করতে পারেন। সো সানাউল্লাহ কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, ম্যান পাওয়ার, ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ, এমনকি ওমরাহ প্যাকেজ সহ সকল ধরনের ট্যুর ম্যানেজমেন্টের সেবা দিয়ে থাকে।
সো আপনারা চাইলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। সকল যত লিঙ্ক আছে ফেসবুক পেজ টিজ সহ সব কিছু দিয়ে দিব, সেই সাথে ফোন নাম্বার তো থাকবেই। সো হোপফুলি আমার বন্ধু আপনাদেরও বন্ধু হয়ে হেল্প করবে। সো এখন হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন যে হাইওয়ে ধরে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সো ব্যাংককে বা থাইল্যান্ডে আসার পর এই প্রথম আমি হচ্ছে কোনো মানে গাড়িতে উঠেছি আর কি। কারণ হচ্ছে আমি আসলে সবসময় বাইকে চলেছি, কারণ গাড়ি একটু জ্যামে বেশি পড়ে, বাইক তুলনামূলক জ্যাম কম, এই জন্য আমি সবসময় গাড়িকে একটু অ্যাভয়েড করেছি, বাইকে বেশি উঠেছি। আজকে হচ্ছে প্রথম উঠলাম, আর আজকে একদম ইয়েলো যে ট্যাক্সিগুলো আছে, ইয়েলো গ্রিন, তারপরে হচ্ছে এই যে এই ধরনের ট্যাক্সিগুলোতে উঠেছি। সো যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সো আমরা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। এখন হচ্ছে 4 নাম্বার এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকবো। সো আজকে আমার কোনো মাইক্রোফোন লাগানো নাই, এই জন্য হয়তো বা সাউন্ড আপনারা এলোমেলো শুনতে পারেন, সেই জন্য দুঃখিত। তো প্রথমত আমার ব্যাগটাকে একটু র্যাপিং করে নিই, তাহলে হচ্ছে জিনিসটা ভালো থাকবে। 250 বাদ দিয়ে র্যাপ করা যাবে। একটা করব, শুধু হাতে যেটা থাকবে সেটা করব না, সেটা হচ্ছে র্যাপিং করবো 250 বাদ। পাশে দেখতে পাচ্ছেন লিখা আছে, এই যে লিখা আছে দেখতে পাচ্ছেন ভ্যাট রিফান্ড। এটা হচ্ছে আমি যেহেতু একটা 15 Pro Max কিনেছিলাম, সো এই 15 Pro Maxটার সাথে আমি যে ভ্যাট দিয়েছিলাম সেই ভ্যাটটা আমি এখন রিফান্ড নিতে যাব। সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন তারা কিন্তু চাইলে এয়ারপোর্টে ঢোকার পরপরই হাতের ডান পাশে দেখবেন ওই যে ভ্যাট রিফান্ডের জায়গা আছে, সেখান থেকে ভ্যাট রিফান্ড করতে পারবেন। তো আমার ভ্যাট মনে হয় সম্ভবত প্রায় 4000 বাতের মতো, যেটা আমি রিফান্ড পাচ্ছি। সো 4000 বাত কিন্তু কম টাকা না, প্রায় 3, 4, 12 প্রায় 13-14 হাজার টাকার মতো। ইটস গুড। তবে ভ্যাট রিটার্ন পাওয়ার জন্য কিন্তু ডেফিনেটলি আপনাকে আপনার যেই পারচেজের কাগজ আছে সেটা সঙ্গে রাখতে হবে। আপনি যখন কোনো কিছু বড় বা দামি কিছু কিনছেন তখন তার কাছ থেকে চেয়ে নেবেন যে আমি ভ্যাট রিফান্ডের ক্লেম করব, সেই জন্য আমাকে আমার পেপারটা দিন, পারচেজ পেপারটা দিন। তখন আপনাকে যে কাগজটা দিবে সেই কাগজটা আপনাকে এখানে দেখাতে হবে, দেন হচ্ছে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে ভ্যাটের। সো আমি আগে হচ্ছে ভ্যাট রিফান্ডটা নেই, তারপর হচ্ছে দেখব যে আমার এয়ারলাইনের চেক ইন ব্যাগের চেক ইন খুলেছে কিনা। তো এখানে কিন্তু অনেকগুলো রো আছে, একদম দেখতে পাচ্ছেন ABCD থেকে শুরু করে পাশে QSU অনেকগুলো চেক ইন র আছে। আপনার যেই রোতে আপনি চাইলে প্রথমে ডিসপ্লেতে দেখে নিতে পারবেন, দেন হচ্ছে আপনার যেই রোতে সেই রোতে দেখবেন। সো এই জন্য হচ্ছে ভ্যাট রিফান্ডটা পাওয়ার জন্য ডেফিনেটলি আপনি কিন্তু একটু আগে আগে আসবেন। আমি মোটামুটি প্রায় 4 ঘন্টা আগে এসেছি, যাতে করে আমার ভ্যাট রিফান্ডটা আমি সহজে নিতে পারি এবং হচ্ছে দেন হচ্ছে আমার চেক ইন করতে পারি। সো হাতে সময় নিয়ে আসবেন, আর অবশ্যই কাগজগুলো আপনার সাথে রাখতে হবে যখনই আপনি কেনেন, কারণ কাগজ হারিয়ে ফেললে আপনি কিন্তু ভ্যাট রিটার্ন কোনোভাবেই পাবেন না। তো এখান থেকে হচ্ছে প্রথমে পাসপোর্ট এবং আমার যেই ভ্যাট ডকুমেন্টস আছে সেগুলো চেক করলো, এবং আমার আইফোন যেটা আমি কিনেছি 15 Pro Max এটা দেখতে চাইলো। সো আমি দেখালাম, দেন হচ্ছে আমার ওই পেপারটা নিয়ে উনি কী করলো করে একটা সিগনেচার করলো, দেন হচ্ছে আমাকে বললো যে আপনি ইমিগ্রেশনের পরে একটা জায়গা আছে, যে জায়গাটার ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে। সো ওই জায়গাতে গিয়ে আফটার ইমিগ্রেশন আমাকে মানে টাকাটা কালেক্ট করতে বললো, যেটা অ্যারাউন্ড প্রায় 4000 বাতের মতো আর কি। সো হিয়ার ইজ মাই BS218 মাই ফ্লাইট টুডে 14:40 কিউতে। সো এখানে আপনারা চাইলে আপনাদের ফ্লাইটগুলো দেখে নেবেন। সো আমার চেক ইন রো হচ্ছে কিউ। আমি অলরেডি
ST-তে আছি এবং ওই যে আর দেখা যাচ্ছে আর এর ওই পাশেই হচ্ছে কিউ। সো বিশাল বড় এয়ারপোর্ট আর ডেফিনেটলি রো অনেকগুলো, সেই জন্য আপনারা একটু আগে আগে এসে দেখতেই পাচ্ছেন মোটামুটি সবগুলো রোতেই কম বেশি সিরিয়াল আছে। তো আমাদের ফ্লাইট যেহেতু আরও মোটামুটি প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার কাছাকাছি সময় পরে, সেই জন্য তাড়াহুড়োর কিছু নেই, আমরা আস্তে আস্তে সব কিছু করবো, ঠিক আছে। দেখেন ইন্দোনেশিয়ান একটা দল কত সুন্দর, সম্ভবত ওরা মাদ্রাসা থেকে কোনো ট্যুরে এসেছে অথবা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। ওই পাশে আরেকটা দল আছে, ওইখানে হচ্ছে মেয়েরা বোরকা পরে, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে ইন্দোনেশিয়ান দল। খুবই সুন্দর লাগে আসলে এক ড্রেসে দেখলে। অনেকেই আছে, আরও কয়েকটা দল আছে ওদের সাথে। এই তো আমাদের চেক ইন শুরু হয়েছে BS218। কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ বিশাল লম্বা একটা সিরিয়াল ধরে গিয়ে আমি আমার লাগেজ দিব। আমি একটু ইচ্ছা করেই পরে দাঁড়িয়েছি, চেক ইন সিরিয়াল অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হচ্ছে আমি ইচ্ছে করেই একটু দেরিতে দাঁড়ালাম, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগবে। তো যাই হোক, লাগেজ চেক ইনে দিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাব ইমিগ্রেশনে। খুব সুন্দরভাবেই ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন করেনি। আসলে ওদের দেশ ছেড়ে চলে যাচ্ছি, আর প্রশ্ন করার কি আছে। এখন হচ্ছে আমাকে আগে চেক করতে হবে যে আমাদের এয়ারলাইনটা কোন গেট থেকে ছেড়ে যাবে, কারণ গেট নাম্বারটা আমাকে ওখানে বলেনি। সো এই জন্য এখান থেকে বোর্ড আছে, আমি এই বোর্ড থেকে একটু চেক করে নিচ্ছি। বোর্ড থেকে চেক করে তারপরে হচ্ছে আমি গিয়ে আমার যে টাকাটা আছে সেই টাকাটা, ভ্যাটের টাকাটা আমি মানে ক্লেম করব, টাকাটা নিব, তারপরে হচ্ছে এয়ারলাইনের জন্য অপেক্ষা করব। সো আমি হচ্ছে D124 এর দিকে যাচ্ছি গেট নাম্বার, কারণ হচ্ছে ওই দিকেই বলা হয়েছে যে D124 অথবা D528 ওই জায়গা থেকে আমি আমার টাকাটা ক্লেম করতে পারবো। সো দেখি এটা আসলে কোথায়। তো ফাইনালি আমরা ভ্যাট রিফান্ডের যে জায়গাটা সেখানে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা রিটার্ন নিব, যেটা আমরা ভ্যাট দিয়েছিলাম। এই হচ্ছে টাকা ফেরত পেলাম, ট্যাক্স দেওয়া টাকা, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আপনারাও যদি থাইল্যান্ড থেকে দামি কোনো কিছু কেনেন, সেটা ঘড়ি হতে পারে, জুয়েলারি হতে পারে, তারপরে হচ্ছে ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, ম্যাকবুক হতে পারে, সেগুলো আপনারা চাইলে কিন্তু ভ্যাট রিফান্ডের ক্লেম করতে পারবেন। তবে সেজন্য আপনাদেরকে কিন্তু যেখান থেকে কিনবেন সেখানে বলতে হবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করে ফর্ম নিয়ে আসতে হবে। আপনি যদি ফর্ম না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার যেই মানে রিফান্ডটা সেটা নিতে পারবেন না, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো আমি এখান দিয়ে যাওয়ার আগে একটু দেখে নেই যে আমার গেট নাম্বারটা কত, সামনে দেখেছিলাম খেয়াল নেই। সো এগুলো হচ্ছে এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ, আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। সো আর এখান থেকে আমি আর কোনো কেনাকাটা করার মতো কিছু নাই, অনেক কেনাকাটা হয়ে গেছে। সো আমি আর কোনো কিছু আসলে এখান থেকে কেনাকাটা করার মতো নাই, আমার সময়ও বেশি নাই, 1 ঘন্টার মতো হাতে আছে ফ্লাইট টেক অফ করার। সো আমি এখন আমার যে গেট নাম্বার আছে সেই গেট নাম্বারের দিকে যাচ্ছি। ওয়াও, নাইস ব্যাগস। গেট নাম্বারের দিকে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমার ফ্লাইট ধরার চেষ্টা করি। সো ফাইনালি গেট নাম্বার E7 এর পাশে এসে বসলাম। কিছুক্ষণ পরই হোপফুলি আমাদের ফ্লাইটের বোর্ডিং হবে। এখন আর 50 মিনিটের মতো আছে আর কি আমাদের ফ্লাইট টেক অফ করার। তো একটা প্রিঙ্গলস নিয়েছি,
প্রিঙ্গলস খাবো আর হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়েছি। সো এগুলো খেয়ে দেন হচ্ছে আমরা ফ্লাইটে উঠবো আর কি। তো এবারের যে ট্রিপটা সেটা খুবই দুর্দান্ত একটা ট্রিপ ছিল আমার জন্য, এবং ইনশাআল্লাহ আমার নেক্সট ট্রিপ প্ল্যান হচ্ছে ইন্দোনেশিয়াতে। তো এই ট্রিপটা ভ্লগগুলো কমপ্লিট করে আপনারা যদি আমাকে এই ট্রিপের ভিডিওগুলো থেকে ভালো রেসপন্স পেয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে আমি সেই পরিপ্রেক্ষিতে আমার থাইল্যান্ডের সিরিজ শেষ হওয়ার পর ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ায় ভিজিট করব, এবং আমি ট্রাই করব যে আপনাদের সাথে আমার ফ্যামিলিও নিয়ে যেতে, যাতে করে আপনারা আরও বেশি ইনফরমেটিভ ভিডিও পান এবং আমার ফ্যামিলিও আমার সাথে একটু ঘুরতে পারে। তো বাই দ্য ওয়ে, এবারের ট্রিপ আমার কাছে খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। প্রথমে ব্যাংককে আসলাম, দেন ব্যাংকক থেকে পাতায়া গেলাম, তারপর হচ্ছে পাতায়া থেকে আবার ব্যাংককে আসলাম, দেন হচ্ছে ব্যাংকক থেকে ফুকেট গেলাম, ফুকেট থেকে ফিফি গেলাম, তারপর আবার ফুকেটে এসে ফুকেট থেকে আবার ক্র্যাবি গেলাম, দেন ক্র্যাবি থেকে ব্যাংকক। ইট ওয়াজ এ ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস জার্নি ফর মি, এবং হোপফুলি আমার সবগুলো ভ্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। এবং একটা দুঃখের বিষয় হচ্ছে আমি লাস্ট যখন ভ্লগ করছিলাম ফিফিতে, তখন আমার যে ক্যামেরাটা সেটা পানিতে পড়ে যাওয়াতে আমি এখন ফাইনালি মোবাইল দিয়ে ভিডিও শেষ করব আর কি। যদিও মোবাইল দিয়ে শেষ করছি, কিন্তু আশা করছি আপনারা কোয়ালিটিতে কোনো ডিসইমপ্রুভমেন্ট ফিল করেননি, কারণ চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো করার আর কি। তো বাই দ্য ওয়ে, ইনশাআল্লাহ ফ্লাইটে উঠবো এবং বাংলাদেশে নামা পর্যন্ত আপনাদের সাথে ব্লগটি চলমান থাকবে। তারপর হচ্ছে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকের এই ব্লগের মাধ্যমে থাইল্যান্ডের সিরিজ শেষ করতে যাব। সো এর পাশ থেকে প্রথমে সবার বোর্ডিং পাস চেক করে করে সেটা কেটে বা ছিঁড়ে এই পাশে আবার আনা হচ্ছে। এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়েই আমরা হচ্ছে বোর্ডিং করব। 21 তো আল্লাহর অশেষ মেহেরবানিতে এরোপ্লেনে উঠে গেলাম। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ করবে, আর আমরা ব্যাংকক ছেড়ে, এই যে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট ছেড়ে চলে যাব আমাদের নিজেদের দেশে। দেশের জন্য মন টানছে, আর সেই সাথে ব্যাংকক বা থাইল্যান্ডের জন্য খারাপ লাগছে, কারণ এত সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার এবং সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো শুধু কেবলমাত্র থাইল্যান্ডেই পসিবল দেখা, সেগুলো ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার ইনশাআল্লাহ কখনো আসবো, তখন আবারও আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। দীর্ঘদিন যাবৎ থাইল্যান্ডের মোস্ট ফেমাস জায়গাগুলো ঘুরতে ঘুরতে থাইল্যান্ডের সৌন্দর্য এবং বিউটির প্রেমে পড়ে গিয়েছিলাম। এজন্য যখনই ব্যাংককের মাটি থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট ত্যাগ করলো আমার বিমান, তখনই একটু খারাপ লাগছিল। যদিও বাংলাদেশের জন্য অনেক মন খারাপ হচ্ছিল অনেক দিন যাবতই যে কবে যাব, কিন্তু যখন থাইল্যান্ড থেকে আমার ফ্লাইটটা টেক অফ করলো টু ঢাকা, তখন মনে হলো আসলে মনে হয় আরও কোনো আপনজন এখানে রেখে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আবারও ফিরে আসব। শুধু বলতে চাই, ব্যাংকক, পাতায়া, ফুকেট, ফিফি আইল্যান্ড, ক্র্যাবি এবং থাইল্যান্ডের আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা যেমন কোহলার্ন আইল্যান্ড, এই জায়গাগুলোর সৌন্দর্যমণ্ডিত স্মৃতি আমার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মনে থাকবে, এবং এই স্মৃতিগুলো আমি বারবার চারণ করার জন্য আমি বারবার মনে করব থাইল্যান্ডের এই সৌন্দর্যের কথা।
আপনাদেরকে অনুরোধ করব, যদি জীবনে একবার হলেও সুযোগ হয় তাহলে সৌন্দর্যের এই লীলাভূমি থাইল্যান্ড কখনো ঘুরে দেখতে ভুলবেন না। কেননা আমিও নিয়ত করেছি আমি আবারও ফিরে আসব, থাইল্যান্ডের আরও অনেক জায়গা ঘুরে দেখব, আরও অনেকগুলো জায়গা আমার অদেখা রয়ে গেছে। যাই হোক, বিমান ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই দুপুরের লাঞ্চ চলে এসেছে আমাদের কাছে। আর সেই লাঞ্চ করতে করতে আমরা ঢাকার যেই মাটি সেটা কিন্তু অলরেডি অবলোকন করছি। কিছুক্ষণের মধ্যেই এই বৈরী আবহাওয়ার মধ্যেই আমাদের বিমানটি কিন্তু বাংলাদেশের মাটিতে অবতরণ করবে। শেষ করার আগে বলতে চাই, থাইল্যান্ডের সিরিজ শেষ হওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার কাশ্মীর সিরিজের কিছু ভিডিও কিন্তু এখনও বাকি ছিল, যেখানে আমি আমার আহলিয়া মানে আমার ওয়াইফ এবং আমার ছোট্ট কলিজার টুকরা আরোয়া সহ আমরা পুরো একটা কাশ্মীর ট্যুর দিয়েছিলাম। সেই ট্যুরের ব্লগগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনাদের নিয়ে কোন ডেস্টিনেশনে যাওয়া যায় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। We ask you to remain seated with your seatbelt fastened until the plane has come to a complete stop and the